হ্যালো বন্ধুরা, দেশের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা যে সময়টি পার করছি মূলত সেই সময়টি অত্যন্ত কঠিন এবং আমাদের জন্য অত্যন্ত খারাপ একটি সময়। কেননা বর্তমানে আমরা আমাদের লেখাপড়াটাকে তো চালিয়ে যেতে পারছি না, সেই সাথে ঘর থেকে বেরোলে আমাদের ভয়ের সাথে চলাচল করতে হচ্ছে। তাই বর্তমানে যেন লেখাপড়াটাকে চালিয়ে নিয়ে যাওয়া বর্তমানে আমাদের পক্ষে অনেক কঠিন কাজ হয়ে পড়েছে। কেননা প্রায় ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই এই যে আমাদের স্কুল প্রায় বন্ধ এবং আমরা কোনো শিক্ষকের সহায়তা নিতে পারছি না এবং আমরা লেখাপড়াও করতে পারছি না। বর্তমানে যারা সবচেয়ে বেশি সমস্যায় ভুগতেছে তারা হচ্ছে নবম দশম শ্রেণীতে যারা পড়ে তারা। সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন মনে হয় নবম শ্রেণী হচ্ছে, কেননা তারা এইমাত্র স্কুলে প্রবেশ করলো আর তখন থেকে স্কুল কলেজ বন্ধ। তাই আমরা চেষ্টা করছি যে যে আর কি তাদেরকে যথাযথভাবে সহায়তা করা, আমরা আমাদের যতটুকু দিয়ে পারি। যেহেতু আমরা এবার এসএসসি পরীক্ষা দিয়েছি আর এই যে আর কি আমাদের অনেক দিন ধরে বইয়ের সাথে প্র্যাকটিস নেই, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা ভাবনা করলাম যে আমাদেরও যেহেতু 3-4 মাস ধরে বইয়ের সাথে প্র্যাকটিস নেই, কোনো ধরনের কোনো প্র্যাকটিস আমরা করি না, সেই তো আমাদেরও আবার নতুন করে প্র্যাকটিস শুরু করতে হবে। আর সেই সাথে প্র্যাকটিস করার মধ্য দিয়ে যদি আমরা নবম দশম শ্রেণীর জন্য কিছু একটা করতে পারি, মানে তাদের লেখাপড়ায় সহায়তা করতে পারি, সেটা সেটা হয়তো বা ভালোই হবে। আর যারা আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও, আর প্রথম ভিডিও যে কখনো ভালো হবে এটা আসলে কখনো আশা করা যায় না। প্রথম ভিডিও একটু খারাপ হতেই পারে, বর্তমানে যেহেতু এটা আমার প্রথম শ্যুট, আর এই শ্যুটের কারণে মানে আমার নার্ভাসও ফিল করতেছি। আর নার্ভাস ফিল করার কারণে যদি ভিডিওর কোথাও কোনো খারাপ হয়ে থাকে তাহলে সেটা আপনারা নিজ দায়িত্বে মাফ করে দেবেন। আর যতটুকু ভালো আমাদের ভিডিও থেকে গ্রহণ করা যায় আপনারা ঠিক ততটুকু ভালো গ্রহণ করবেন। আর আমরা সবসময় চেষ্টা করব সামনের দিকে যেন আমাদের ভিডিও আরও আমরা ইমপ্রুভ করতে পারি, ভালো করতে পারি। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকে আমরা আমাদের প্রথম ক্লাসেই নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বস্তুর ওপর তাপের প্রভাব এই বিষয়টা নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণীর ছেলেমেয়েদের আমি দেখেছি কি হয়, এই বস্তুর ওপর তাপের প্রভাব অধ্যায়ের নাম শুনলেই তাদের মনে হয় না 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 এই অধ্যায়টা পড়া যাবে না বা অধ্যায়টা অনেক কঠিন। আসলে প্রত্যেকটা অধ্যায়ই কঠিন। হয়তোবা তোমার কাছে যে অধ্যায়টা সহজ মনে হয় সে অধ্যায়টা তুমি পড়েছো, আর তোমার কাছে যে অধ্যায়টা কঠিন মনে হয় সে অধ্যায়টা তুমি মানে কখনো পড়োনি বা তুমি ধরে নিয়েছো যে অধ্যায়টা কঠিন, তাই তোমার কাছে এই অধ্যায়টা কঠিন। কিন্তু আমরা আজকে খুব সহজভাবে এই অধ্যায়টা বোঝার চেষ্টা করব। দেখো, এই অধ্যায়ের নামটাই হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব। তার মানে এই অধ্যায়টার নাম শুনে আমরা প্রথমে কী বুঝতে পারতেছি, তার মানে সেখানে কোনো ধরনের বস্তু থাকবে। এই পৃথিবীতে টোটাল 3 ধরনের বস্তু রয়েছে, একটা হচ্ছে কঠিন বস্তু, একটা হচ্ছে তরল বস্তু, একটা হচ্ছে বায়বীয় বস্তু। তার মানে এই 3 ধরনের বস্তুতে যদি তাপ প্রবেশ করানো হয়, এই 3 ধরনের বস্তু মিলে আমরা ধরলাম এই অধ্যায়ের এই যে বস্তু শব্দটা। তাহলে এই 3 ধরনের বস্তুতে যদি তাপ প্রবেশ করানো হয়, তার মানে কঠিন তরল এবং বায়ু পদার্থে যদি তাপ প্রবেশ করানো হয়, তাহলে এদের উপর কীরকম প্রভাব পড়বে, এদের উপর কি কোনো খারাপ প্রভাব পড়ে না কোনো ভালো প্রভাব পড়ে। তার মানে আসলে বিষয়টা এরকম না যেদের ধর্মের কীরকম পরিবর্তন ঘটবে বা পরিবর্তন ঘটবে না। আসলে বস্তুর ওপর তাপের প্রভাব অধ্যায়টা প্রথম জানলে আমরা ঠিক এই বিষয়টা আমাদের মাথায় আসে যে যে বস্তুর ওপর তাপ দিলে, কঠিন তরল বায়ু পদার্থের উপর তাপ দিলে এটার মধ্যে ঠিক কীরকম অবস্থার পরিবর্তন ঘটবে বা এটা কীরকম হবে। যেমন একটা কঠিন বস্তু ছিল, ওটার মধ্যে আমি তাপ দিলাম, এটা কি কঠিনই থাকবে নাকি তরল হয়ে যাবে, নাকি এটা দৈর্ঘ্যে বেড়ে যাবে, প্রস্থে বেড়ে যাবে, নাকি ক্ষেত্রফল বেড়ে যাবে। ঠিক আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব এই অধ্যায়ের মাধ্যমে। আর এই অধ্যায়ে যতগুলো টপিক রয়েছে সেই সব টপিকগুলো অনেক বেশি, তাই আমরা চিন্তা ভাবনা করেছি এই সব টপিকগুলোকে টোটাল 2টা ক্লাসে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ক্লাস 1, একটা হচ্ছে ক্লাস 2। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ক্লাস 1। এই ক্লাস 1-এ আমরা প্রথমে কি জানবো? প্রথমে আমরা ক্লাস 1-এ জানবো তাপ সম্পর্কে। কেন আমাদের তাপ সম্পর্কে জানতে হবে? কারণ এই অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব। আমি বস্তু জানি কিন্তু তাপ জিনিসটা আমি জানি না। বস্তু তো আমি জানি কঠিন তরল বা বায়বীয় হবে, তাপ কি সেটাই যদি আমি না জানি তাহলে কি আমি বস্তুর ভেতরে তাপ প্রবেশ করতে পারবো? পারবো না। সর্বপ্রথম আমাদের তাপ সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলেই তো আমরা বস্তুর ভেতরে তাপ প্রবেশ করাবো, তারপরে আমরা দেখবো যে বস্তুর উপর কীরকম প্রভাব পড়ে। তাই আমাদের সর্বপ্রথম তাপ সম্পর্কে জানতে হবে, তারপর জানতে হবে তাপমাত্রা সম্পর্কে। এখানে ঠিক মজার একটা বিষয় রয়েছে, আমাদের সবারই তাপ আর তাপমাত্রা নিয়ে সবসময় একটা মানে আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হয়। যেমন আসলে তাপ আর তাপমাত্রার বিষয়টা আমরা বুঝি না, আমরা সবসময় গুলিয়ে ফেলি, কিন্তু আজকে আমরা গুলিয়ে ফেলবো না। আজকে আমরা তাপমাত্রার বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তারপর জানতে হবে থার্মোমিটার সম্পর্কে। এই থার্মোমিটার জিনিসটা কি? থার্মোমিটার জিনিসটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়। তার মানে কোনো একটা বস্তুতে কী পরিমাণ তাপ রয়েছে সেটা জানার জন্য আমাদের অবশ্যই থার্মোমিটার সম্পর্কে জানতে হবে। তাই আমাদের অবশ্যই থার্মোমিটার সম্পর্কেও জানতে হবে। তারপরে আমাদের জানতে হবে হচ্ছে
তো স্থিরাঙ্ক সম্পর্কে, আসলে স্থিরাঙ্ক সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করি। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেসিক বিষয়, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধান সম্পর্কে আমাদের জানতে হবে, এটাও আমরা পরবর্তী বিস্তারিত জানবো। তারপরে আমাদের জানতে হবে তাপমাত্রিক ধর্ম নিয়ে, এই তাপমাত্রিক ধর্ম জিনিসটাও আমরা পরে জানবো। তারপর আমাদের জানতে হবে তাপমাত্রিক পদার্থ, এই তাপমাত্রিক পদার্থের বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর আমরা জানতে হবে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে, মূলত এটা একটা ইকুয়েশন যেটা আমরা পরবর্তী জানার চেষ্টা করব এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই এই যে আমরা তাহলে জানি তাপ, এই প্রথমেই তাপ জিনিসটা কি? এই তাপ জিনিসটা হচ্ছে তাপ, তাপ মূলত হচ্ছে তোমার এক প্রকার শক্তি। তাহলে শক্তি বলতে আমরা কি বুঝি? শক্তি মানে যে কাজ করতে পারে, যে কাজ করতে পারে। তাহলে তাপ আবার কি কাজ করলো? তাপের কাজগুলো আমরা পরে জানবো। তাপ যে কাজ করলো এটাই হচ্ছে ওই বস্তু প্রভাবটা, মানে যে বস্তুটার উপর যে একটা প্রভাবের সৃষ্টি করলো, মানে বস্তুটাকে প্রভাবিত করলো, তার মানে সে একটা কাজ করলো। তার মানে বলতে পারি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কাজ করতে পারে। কিন্তু তাপের বিষয়টাকে আমরা খুব সুন্দরভাবে সংজ্ঞার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাপের সংজ্ঞাটা হলো তাপ পদার্থের অণুগুলোর গতিশক্তির সাথে সম্পর্কযুক্ত এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এখন কথা হচ্ছে আমি প্রতিটা বিষয়কে খুব ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। আসলে আমি সংজ্ঞাটা খাতায় লিখছি না, এই সংজ্ঞাটা তোমরা নোট করে নেবে। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলি। তাপ হলো পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে এখানে কেন বলা হলো যে তাপ হচ্ছে পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এক প্রকার শক্তি? আমরা জানি যে কোনো একটা পদার্থের, সেটা কঠিন হোক, তরল হোক বা বায়বীয় হোক, সেগুলো পদার্থের একটা অণু থাকে। মৌলের থাকে বা মৌলিক পদার্থের থাকে পরমাণু, আর যৌগ বা যৌগিক পদার্থের থাকে হচ্ছে অণু। তাপ কেন পদার্থের অণুর গতিশক্তির সাথে সম্পর্কযুক্ত বলা হলো? কেননা আমরা জানি প্রত্যেকটা পদার্থের একটা ক্ষুদ্রতম অংশ থাকে যেটার নাম হচ্ছে অণু। মৌলিক পদার্থের ক্ষেত্রে সেটাকে বলা হয় পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষেত্রে ওটাকে বলা হয় হচ্ছে তোমার অণু। এখন কথা হচ্ছে যদি কোনো পদার্থের ভেতরে তাপ দেওয়া হয় তাহলে ওই সকল পদার্থের মধ্যে তো অনেক ধরনের, মানে তোমার অনেক অণু থাকে, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন তোমার অণু থাকে। সেই সকল অণুগুলা মূলত উত্তপ্ত হয়, আর এসব অণুগুলো উত্তপ্ত হওয়ার মাধ্যমে এগুলো কাঁপতে থাকে। এগুলা কি হয়? নিজের অবস্থানে থেকে কাঁপতে থাকে। তাই বলা হয়েছে তাপ হচ্ছে পদার্থের অণুগুলোর গতির সাথে সম্পর্কযুক্ত এক প্রকার শক্তি। তাপ যদি কোনো শক্তি না হতো তাহলে কি পদার্থের অণুগুলোকে এভাবে 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 নড়াতে পারতো বা এটার মধ্যে গতিশক্তি সঞ্চার করতে পারতো না? পারতো না। সেই তো তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের তোর অনুভূতি জাগায়। এখন কথা হচ্ছে যদি কোনো পদার্থের ভেতরকার অণুগুলা নিজ নিজ অবস্থানে থেকে কাঁপতে থাকে, মানে নড়তে থাকে, তাহলে এটা আস্তে আস্তে উত্তপ্ত হয়। তার মানে এটা তোমার তাপীয় অবস্থায় এর বাড়তে থাকে, তার মানে এর ভেতরে তাপটা বাড়তে থাকে, আর সেই সাথে তাপমাত্রাও বাড়তে থাকে। তাপমাত্রার বিষয়টা পরে জানবো। এর ভেতরে তাপটা মানে প্রচুর পরিমাণে সঞ্চারিত হতে থাকে এবং তাপটা বাড়তে থাকে। যা যদি তাপ বাড়তে থাকে তাহলে আমাদের গরম লাগবে, কারণ আমরা গ্রীষ্মকালে দেখি যে তাপমাত্রা অনেক বেশি, তার মানে আমাদের পরিবেশে, আমাদের বায়ুতে এর তাপটা অনেক বেশি, বায়ুতে তাপটা অনেক বেশি হয়েছে, তাই আমাদের গরম লাগে। আর যখন তাপটা কমে যায়, বায়ুর তাপটা যখন কমে যায়, তখন এর তাপমাত্রাটাও কমে যায়, আর সেই সাথে সাথে আমাদের ঠান্ডা লাগে। এই মূলত তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? তাপকে হচ্ছে তোমার কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাপকে মূলত কিউ দ্বারা প্রকাশ করা হয়। আর তাহলে তাপমাত্রা বিষয়টা কি? এখন কথা হচ্ছে তাপমাত্রা বিষয়টা কি? এই যে সেই তাপমাত্রা, এই তাপমাত্রা বিষয়টা আসলে মূলত কি? তাপমাত্রা বিষয়টা হচ্ছে কোনো একটা বস্তুতে ঠিক কতটুকু পরিমাণ তাপ রয়েছে। এই যে আমরা তো কোনো একটা বস্তুতে তাপ দিলাম, যে আমরা একটা শক্তি প্রবেশ করালাম, আমরা তাপ দিলাম, একটা শক্তি প্রবেশ করালাম, কিন্তু আমরা কতটুকু শক্তি প্রবেশ করালাম সেটার যেই পরিমাপ, সেটাই হচ্ছে তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে পরিমাপ। তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা হচ্ছে পরিমাপ। যেমন যে কোনো একটা বস্তুতে ধরলাম যে আমরা তাপ দিলাম মানে তোমার আগুন থেকে এটার মধ্যে আমরা কোনো একটা বস্তুকে উত্তপ্ত করলাম, তাহলে আমরা কতটুকু পরিমাণ উত্তপ্ত করলাম, বর্তমানের অবস্থাটা ঠিক কীরকম, মানে বর্তমানে এটা ঠিক কতটুকু উত্তপ্ত, সেটাই যদি আমরা জানতে না পারি তাহলে তো হবে না। সেক্ষেত্রে এই যে তাপমাত্রা বিষয়টি ইন্ডিকেট করে
যে কোনো একটা বস্তু কতটুকু উত্তপ্ত এটার মধ্যে ঠিক কতটুকু পরিমাণ তাপ রয়েছে সেই জিনিসটা ইন্ডিকেট করা হচ্ছে তাপমাত্রা। এখন আমরা তাপমাত্রার বিষয়টাকে সংজ্ঞার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাপমাত্রা হলো তাপীয় অবস্থা যা দ্বারা দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে কোন বস্তু তাপ হারাবে আর কোন বস্তু তাপ গ্রহণ করবে তা নির্ধারিত হয়। যেমন তাপমাত্রা হচ্ছে একটা অবস্থা প্রকাশ করে, যে বস্তুটার মধ্যে ঠিক কতটুকু পরিমাণ তাপ রয়েছে বা এই বস্তুটা বর্তমান অবস্থা কীরকম, এর মধ্যে কি তাপ অনেক বেশি নাকি এর মধ্যে তাপ অনেক কম, এই বস্তুটার অবস্থা যে প্রকাশ করলো এটা হচ্ছে মূলত তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে মূলত এটাই, যখন দুটো বস্তুকে আমরা পাশাপাশি রাখলাম এবং আমরা দেখলাম এটার তাপমাত্রা অনেক বেশি, তার মানে এটার মধ্যে তাপ অনেক বেশি, আর এই বস্তুটার তাপমাত্রা অনেক কম, তার মানে এই বস্তুর মধ্যে তাপের পরিমাণ রয়েছে কম। এখন দুটো বস্তু যদি পাশাপাশি রাখি তাহলে একটা বস্তু থেকে একটা বস্তু তাপ নেবে, আরেকটা বস্তু হচ্ছে তাপ দেবে। ধরলাম এখানে দুইটা বস্তু আছে, এই বস্তুটার তাপমাত্রা ধরলাম আমরা সেলসিয়াস স্কেলে 30°C, আর এই বস্তুটার তাপমাত্রা ধরলাম 40°C। তাহলে ঘটনা কী হবে, এই বস্তুটার মধ্যে বেশি পরিমাণ তাপ আছে। কীভাবে আমি বুঝলাম যে এই বস্তুটার মধ্যে বেশি পরিমাণ তাপ আছে, কেননা এই বস্তুটার তাপমাত্রা বেশি, আর আমরা জানি তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপ অবস্থা যা দ্বারা বোঝা যায় এর মধ্যে ঠিক কতটুকু পরিমাণ তাপ রয়েছে। তাপ হচ্ছে একটা শক্তি, আর এই শক্তিটা ওই বস্তুর মধ্যে ঠিক কতটুকু পরিমাণ রয়েছে সেটা জানার জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে তাপমাত্রা। তার মানে আমি জানলাম এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 40°C, এই বস্তুটার তাপমাত্রা হচ্ছে 30°C। এখন কথা হচ্ছে কোন বস্তুটা থেকে কোন বস্তুটা তাপ নেবে আর কোন বস্তু থেকে কোন বস্তু তাপ দেবে সেটা আমরা বুঝতে পারি তাপমাত্রার মাধ্যমে। দুটা বস্তুর মধ্যে তুলনা করে যদি দেখা যায় একটা বস্তু থেকে অন্য বস্তুর তাপমাত্রা বেশি, যেই বস্তুটার তাপমাত্রা বেশি সেই বস্তুটা তোমার তাপ হারাবে, আর যে বস্তুর তাপমাত্রা কম সেই বস্তুটা তাপ গ্রহণ করবে। যেমন এখানে হচ্ছে এই বস্তুটার তাপমাত্রা 40°C, এখানে হচ্ছে এই বস্তুটার তাপমাত্রা 30°C। তার মানে আমরা বলতে পারি এই বস্তুটাকে যদি এই বস্তুর পাশে রাখা হয় তাহলে দেখা যাবে এই বস্তু থেকে এই বস্তুতে তাপ যাচ্ছে, তোমার তাপ যাচ্ছে মানে এই বস্তুটা তাপ হারাচ্ছে, আর যদি তাপ হারায় এর মধ্যে তোমার তাপের পরিমাণটা কমতেছে, আর তাপের পরিমাণটা যদি কমে তার মানে এটার তাপমাত্রা কী হবে, নিচের দিকে লো করবে, তার মানে এটার তাপমাত্রা নিচের দিকে গমন করবে। আর বস্তুর মধ্যে তাপ প্রবেশ করতেছে, তার মানে এটার মধ্যে তাপের পরিমাণ বাড়তেছে, আর তাপের পরিমাণ যদি বাড়ে তার মানে এটার মধ্যে তাপমাত্রার পরিমাণও বাড়তেছে, তাহলে এটার তাপমাত্রা উপর দিকে হাই করবে। তাহলে কি এটা যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে ঠিক তোর কতটুকু তাপ রয়েছে সেটা আমরা জানি, যে এটার মধ্যে ধরলাম যে 40°C পরিমাণ তাপ রয়েছে এটার ভেতরে, আর এটার ভেতরে রয়েছে 30°C পরিমাণ তাপ। তাহলে কি এই বস্তুটা শুধুমাত্র তোমার তাপ হারাবে, এই বস্তুটা তাপ গ্রহণ করবেই, তাহলে কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে? এই দুইটা বস্তু তাপ হারাবে গ্রহণ করবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। এখান থেকে তাপ এটার মধ্যে যাবে, এখান থেকে তাপ এটার মধ্যে তোমার যাইতে থাকবে, যখন এটার তাপমাত্রা সেম হয়ে যাবে তখন আর যাবে না, তখন দুইটার তাপমাত্রা সেম হয়ে যাবে। তার মানে দুইটার মধ্যে সমান পরিমাণে তাপ রয়েছে, আর দুইটা বস্তু তখন একই অবস্থায় পরিণত হবে। এটার মধ্যে তখন আর তাপের কোনো প্রভাব থাকবে না, তখন আর তাপের কোনো প্রভাব থাকবে না। এর মধ্যে তাপ হচ্ছে বেশি, এর মধ্যে তাপ হচ্ছে কম, এই জন্য তখন একটা প্রভাব ছিল, এটা থেকে তাপ এটার মধ্যে আসতেছিল। বাট যখন দেখা যাবে এই বস্তুর মধ্যে ঠিক যতটুকু পরিমাণ তাপ রয়েছে আর এই বস্তুর মধ্যে ঠিক ততটুকু পরিমাণ তাপ রয়েছে, তার মানে তাদের তাপমাত্রা সমান, তাহলে এদের মধ্যে আর প্রভাব থাকার কোনো কথা নাই। এরা দুটো বস্তুর তাপমাত্রা সমান, তাই এদের মধ্যে আর তাপের কোনো আদান প্রদান হবে না, তাহলে এদের তাপমাত্রাও আর বাড়বে কমবে না। তারপরে আমরা জানবো থার্মোমিটার সম্পর্কে। থার্মোমিটার জিনিসটা কি, যার মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর তাপমাত্রা মাপতে পারি। তার মানে কোনো একটা বস্তুর ঠিক কতটুকু পরিমাণ তাপ রয়েছে সেটাকে আমরা একটা ডিজিটের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে থার্মোমিটার, মানে সেই যন্ত্রটা হচ্ছে থার্মোমিটার। তারপরে আসি আমরা স্থিরাঙ্ক বিষয়টা নিয়ে। স্থিরাঙ্ক বিষয়টা কি, মূলত স্থিরাঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়। স্থিরাঙ্ককে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিষয়টা কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিষয়টা হচ্ছে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। ধরলাম আমি এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিলাম, এই পানির ভিতরে আমি তাপ প্রদান করতে থাকলাম। এই পানির মধ্যে আমি কী দিতেছি, এই পানির মধ্যে আমি তাপ দিতেছি। ধরলাম এই পানির তাপমাত্রা ছিল হচ্ছে
30°C। এই পানির তাপমাত্রা ছিল 30°C, এর মধ্যে আমি তাপ দিতেছি। আর মূলত যদি এই পানির মধ্যে তাপের পরিমাণ বাড়তে থাকে, তাপমাত্রার পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরলাম এটার তাপমাত্রার পরিমাণ বাড়তে 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 একসময় 100°C পৌঁছালো। এখন যখন 100°C পৌঁছাবে তখন একটা মজার ঘটনা ঘটবে। সেই মজার ঘটনাটা হচ্ছে এই পানিটা এই যে আস্তে আস্তে ফুটতে শুরু করবে। আর যখনই পানিটা ফুটতে শুরু করবে তখন ঘটনাটা কী হবে, তখন পানিটা আস্তে আস্তে এই যে পাত্রের পানিটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কমে যাবে কোথায়? কমে পানিটা বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। যেই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে আর যেই তাপমাত্রায় এই পাত্রের পানিটা আস্তে আস্তে কমতে শুরু করবে, মানে পানি ফুটতে শুরু করবে, সেই সাথে বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। সেই তাপমাত্রাকে আমরা বলি হচ্ছে এই যে তোর স্থিরাঙ্কের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বা এটাকে তোমার স্টিম বিন্দু বলা যেতে পারে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে এই স্টিম বিন্দুর পরিমাপ কত? 100°C। আর ফারেনহাইট স্কেলে এই স্টিম বিন্দু হলো 212°F। আর কেলভিন স্কেলে স্টিম বিন্দু হচ্ছে 273 + 100, তার মানে হচ্ছে 373 কেলভিন। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্কর বিষয়টা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। তারপরে আমরা জানবো নিম্ন স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ক বিষয়টা কি? এবার আমরা দেখবো বিশুদ্ধ পানির তো তোমার আরেকটা অবস্থা আছে, সেটা হচ্ছে বরফ। তার মানে তো বরফের সাথে এই বিশুদ্ধ পানির একটা সম্পর্ক হবে। যেহেতু তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল বিশুদ্ধ পানির সাথে বাষ্পের সম্পর্ক, তার মানে তো নিম্ন স্থিরাঙ্কটা হবে হচ্ছে এই তোমার পানির সাথে বরফের একটা সম্পর্ক। মনে করলাম যে এখানে কিছু পরিমাণ পানি রয়েছে, এই যে তোমার এই পাত্রটার মধ্যে এখানেও কিছু পরিমাণ পানি রয়েছে। এখন এটাতে আমরা তাপ দিয়েছিলাম আর এখান থেকে আমরা তাপটা সরায় নেব। মনে করো যে পরিবেশের অবস্থা ঠান্ডা করে, বা তুমি যে ঘরে তুমি এক্সপেরিমেন্টটা করতেছো সেই ঘরের তাপমাত্রাটা ঠান্ডা করে বা কোনো ফ্রিজের মধ্যে রেখে তুমি এই পানিটার ভেতর থেকে তুমি তাপমাত্রাটা কমাইতেছো, মানে ভেতর থেকে তুমি তাপটা সরায় নিতেছো। তার মানে তাপমাত্রাটা তোমার অটোমেটিক্যালি কমে যাবে। যেহেতু তাপের উপর তাপমাত্রা নির্ভরশীল, সেহেতু তুমি যদি তাপ কমাই দাও তাপমাত্রা অটোমেটিক্যালি কমে যাবে। সেক্ষেত্রে আমি এটার মধ্যে থেকে তাপটা সরায় নিতেছি, তার মানে এটার ভেতরকার তাপমাত্রাটা কমতেই থাকবে কমতেই থাকবে কমতেই থাকবে। মনে করলাম এটার তাপমাত্রা ছিল 30°C, আমি এটার তাপমাত্রা কমাচ্ছি, এদিকে কমতে 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 একসময় 0°C আসলো। এই 0°C যখন আসলো তখন আমরা একটা মজার ঘটনা দেখতে পেলাম। সেই মজার ঘটনাটা কি? যখনই আমরা কোনো একটা 30°C তাপমাত্রার পানি থেকে তাপমাত্রা কমাচ্ছি, আর যখনই দেখলাম এটার তাপমাত্রা 0°C আসলো, তখন আমরা দেখলাম যে এটা আর পানি নাই, এটা কঠিন হয়ে যাচ্ছে। কেন কঠিন হয়ে যাচ্ছে? কারণ এটা বরফ হয়ে যাচ্ছে। আর যখনই কোনো বিশুদ্ধ পানি বরফে পরিণত হতে শুরু করে তখন এর তাপমাত্রাটা তোমার 0°C থাকে। মানে পানির তাপমাত্রা যত হোক না কেন, তুমি তাপ সরাচ্ছ, তার মানে তাপমাত্রা কমতে থাকে। একসময় এর তাপমাত্রাটা কমতে জিরোতে পৌঁছায়। আর যখন জিরোতে পৌঁছায় তখন এটা বরফে পরিণত হতে শুরু করে। তাই নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাতে বলা যায় যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পানি বরফে পরিণত হতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু বলা হয়। এটাকে কিন্তু আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, সেটা হচ্ছে যে তাপমাত্রায় কোনো বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়। যেমন ধরলাম যে এই যে এখানে সামান্য পরিমাণে কিছু পরিমাণে বরফ আছে, এটা বরফের তাপমাত্রা তো আমরা জানি মাইনাস থাকে। ধরলাম এখানে -4°C তাপমাত্রার বরফ রয়েছে, বরফের তাপমাত্রা থেকে অল টাইম মাইনাসে, তার মানে এটা তাপমাত্রা 0° থেকেও কমে যায়। যখন এর মধ্যে তাপ দিতে দিতে এর তাপমাত্রা একসময় জিরোতে পৌঁছাবে। ধরলাম এটার মধ্যে আমি তাপ দিচ্ছি, তার মানে তাপমাত্রা বাড়তে থাকে। আমরা জানি মাইনাস তো অনেক কম, মাইনাস হচ্ছে 0-র চেয়েও কম। এক্ষেত্রে বলতে পারি যে যদি এর তাপ বাড়ে এটাকে অবশ্যই 0কে অতিক্রম করতে হবে। ধরলাম এটার তাপমাত্রা একসময় 0°C আসলো, যখনই এর তাপমাত্রা 0°C আসবে তখন এটার বরফ থাকবে না, এটা আস্তে আস্তে গলতে থাকবে। গলে পানিতে পরিণত হবে। যতক্ষণ না পর্যন্ত পানিতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত এর তাপমাত্রাটা 0°C থাকবে। আর ঠিক এই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, বা এটাকে বলা হয় বরফ বিন্দু। এখন সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C, আর ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 32°F, আর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো 273 কেলভিন, মানে 0°C যোগ 273, তার মানে 273 কেলভিন।
ওকে, আমি আশা করতেছি তোমাদের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই বিষয়টা একদম ক্লিয়ার। তারপরে আমরা যে বিষয়টা যাব সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। এই মৌলিক ব্যবধান বিষয়টা নির্ভর করে মূলত স্থিরাঙ্কর উপরে। মৌলিক ব্যবধান মূলত একটা বেসিক ধারণা যেটা আমাদের জেনে রাখা ভালো। মৌলিক ব্যবধান বিষয়টা হচ্ছে মূলত তোমার স্থিরাঙ্কের উপর নির্ভর করে, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের উপর নির্ভর করে। এখন মৌলিক ব্যবধানটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের একটা মৌলিক ব্যবধান রয়েছে, ফারেনহাইট স্কেলের একটা মৌলিক ব্যবধান রয়েছে, আবার কেলভিন স্কেলের একটা মৌলিক ব্যবধান রয়েছে। এখন এখন সেন্টিগ্রেড স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? সেন্টিগ্রেড স্কেলের তোমার কত তাপমাত্রায় বরফ গলতে শুরু করে? আমরা জানি সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে? সেন্টিগ্রেড স্কেলে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তাহলে সেন্টিগ্রেড স্কেলে এই তো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্ক এটার পার্থক্য কত? এটার পার্থক্য হচ্ছে 100 - 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে মৌলিক ব্যবধান। তাহলে ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানটা কত? ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধানটা জানতে হলে প্রথমেই এই যে আমাদেরকে জানতে হবে ফারেনহাইট স্কেলে কত ফারেনহাইট তাপমাত্রায় কোনো বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে, এই যে আর কত ফারেনহাইট তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। তার মানে সর্বপ্রথমে এই যে আমাদেরকে জানতে হবে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্কটা কত এবং ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কটা কত। পরবর্তীতে আমরা ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমরা ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধানটা জানতে পারবো। এই যে আমরা জানি ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 212 - 32 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা বলতে পারি যে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। এই যে আমি আশা করতেছি যে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান নিয়ে তোমরা যার কখনো কোনো সমস্যায় পড়বে না। আর তাহলে কেলভিন স্কেলে এই মৌলিক ব্যবধানটা কত? কেলভিন স্কেলে যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 373 কেলভিন, তাহলে মৌলিক ব্যবধানটা হচ্ছে 373 - 273 কেলভিন। এক্ষেত্রে আমরা বলতে পারি 100 কেলভিন। এখানে দেখো মৌলিক ব্যবধানটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলে আর কেলভিন স্কেলে সমান। মানে সেন্টিগ্রেড স্কেলের মৌলিক যেই ব্যবধানটা আর তোমার কেলভিন স্কেলের মৌলিক যেই ব্যবধানটা সেটা কিন্তু সমান। তার মানে যদি তাপমাত্রা বৃদ্ধি ঘটে, যদি আমরা বলি যে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা বৃদ্ধি ঘটেছে কত? বৃদ্ধি ঘটেছে কিন্তু 10 ডিগ্রি কেলভিনই। বৃদ্ধির ক্ষেত্রে দুইটা সেম, কারণ এদের মৌলিক ব্যবধান সেম, কিন্তু ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেটা সেম হবে না। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেটা তুমি ঐকিক নিয়ম করেও বের করতে পারো বা তুমি তাপমাত্রা পরিমাপ করেও বের করতে পারো, সেটা তোমার ইচ্ছে। আসলে মূলত মৌলিক ব্যবধান সম্পর্কে একটা বেসিক ধারণা। তারপর আমরা জানবো তাপমাত্রিক ধর্ম সম্পর্কে। এই তাপমাত্রিক ধর্ম জিনিসটা কি? তাপমাত্রিক ধর্ম জিনিসটা হচ্ছে, যেমন আমরা আগে দেখলাম যে এই যে থার্মোমিটার দিয়ে হচ্ছে আমরা কোনো একটা বস্তুতে কতটুকু পরিমাণ তাপ রয়েছে সেটা আমরা পরিমাপ করতে পারি তাপমাত্রার সহায়তায়। তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুতে কতটুকু পরিমাণ তাপ রয়েছে। তাহলে থার্মোমিটার সাহায্যে যে আমরা তাপমাত্রা পরিমাপ করতেছি, তাহলে থার্মোমিটার যন্ত্রটা আসলে কি দ্বারা বানানো? আসলে থার্মোমিটার যন্ত্রটা হচ্ছে বিভিন্ন ধরনের তাপমাত্রিক পদার্থ দ্বারা বানানো। কি দ্বারা বানানো? থার্মোমিটার যন্ত্র বিভিন্ন ধরনের তাপমাত্রিক পদার্থ দ্বারা বানানো। এই সকল তাপমাত্রিক পদার্থের মধ্যে রয়েছে পারদ, গ্যাস, বিভিন্ন ধরনের ধাতব বস্তু ইত্যাদি ইত্যাদি। এখন এই সকল তাপমাত্রিক পদার্থগুলা কিভাবে এই যে আমাদেরকে সঠিক তাপমাত্রা প্রদর্শন করতে সহায়তা করে, কিভাবে এটা এর নিজের কাজটা সম্পাদন করে? এই যে আসলে এই সকল পদার্থগুলোর মানে তাপমাত্রিক পদার্থগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে, আর এইসব বৈশিষ্ট্যগুলোকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। এই তাপমাত্রিক ধর্ম কথাটি হচ্ছে, যদি সেই সকল পদার্থকে অর্থাৎ কোনো তাপমাত্রিক পদার্থর ভেতরে যদি তাপ প্রবেশ করানো হয়,
তাহলে এর কিছু বিশেষ ধর্মের পরিবর্তন ঘটে। এ সকল বিশেষ ধর্ম কোনগুলা? যেমন ধাতব বস্তুর রোধের পরিবর্তন ঘটতে পারে, এই যে এছাড়া গ্যাসের তোমার চাপের পরিবর্তন ঘটতে পারে, এছাড়া ওই যে আর কি পারদের উচ্চতার পরিবর্তন ঘটতে পারে। এই যে মূলত পারদে ব্যবহার করা হয় হচ্ছে থার্মোমিটারে, আর এই পারদের উচ্চতার পরিবর্তনের মাধ্যমে এই যে আমরা থার্মোমিটারের মাধ্যমে দাগ কাটা অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিমাপ করে থাকি। এই যে আমরা দেখলাম পারদের পরিবর্তন হচ্ছে উচ্চতা, তারপরে বিভিন্ন ধাতব পদার্থের পরিবর্তন হচ্ছে রোধের, তারপর গ্যাসের পরিবর্তন হচ্ছে চাপের। এই যে সকল ধর্মের পরিবর্তন ঘটতেছে এই সকল ধর্মগুলোকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। আর যে সকল পদার্থের এসব ধর্মগুলার পরিবর্তন ঘটতেছে সেগুলোকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। এই যে এখন হয়তোবা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কোন জিনিসটা তাপমাত্রিক পদার্থ, আর তাপমাত্রিক পদার্থের তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের মাধ্যমে আমরা যে কোনো একটা বস্তুর একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে আমরা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করে থাকি এবং অতি অল্প সময়ের মাধ্যমে। যেমন তুমি যদি দেখো যে থার্মোমিটারের দাগ কাটা থাকে, এই যে থার্মোমিটারের এই যে একদম নিচের অংশে থাকে হচ্ছে পারদ। যখনই পারদের ভেতরে তাপ দেওয়া হয় তখন এর উচ্চতাটা বেড়ে যায়, আর কতটুকু উচ্চতা বাড়লে কতটুকু তাপমাত্রা হবে এটা আমাদের আগেই দাগ কাটা থাকে। আর যখনই সেই উচ্চতাটা সেখানে পৌঁছে যায় এই যে আমরা সুন্দর মতো বুঝতে পারি যে আমাদের শরীরের তাপমাত্রা কত, বা আমরা যে বস্তুটার তাপমাত্রা মাপতেছি সেই বস্তুটার তাপমাত্রাটা কত। নিশ্চয়ই এই যে এখন তোমরা তাপমাত্রিক ধর্ম এবং তাপমাত্রিক পদার্থ সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছো বলে আমি আশা করছি। সবার শেষে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। বর্তমানে আমরা জানি যে টোটাল 3টা স্কেল দিয়েই মূলত তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন হচ্ছে তোমার আন্তর্জাতিক একক, যেটা মূলত সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর ফারেনহাইট স্কেল আমরা জট মাপার ক্ষেত্রে ব্যবহার করি। সেলসিয়াস স্কেল ওই যে তোমার তাপমাত্রা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন ধরলাম কোনো একটা বস্তুর মধ্যে কিছু পরিমাণ তাপ আমি প্রবেশ করায় দিছি, এখন এই তাপের অবস্থাটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এর মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপ রয়েছে। এখন কেউ আমাকে বললো না আমার 30 ডিগ্রি সেলসিয়াস দরকার নেই, এই যে আমার দরকার হচ্ছে এই যে আমার কেলভিনের তাপমাত্রা দরকার। কেলভিনের তাপমাত্রা দরকার হলে এই যে আমি 30 ডিগ্রি সেলসিয়াসকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় বসায় দিব, তাহলে এই যে এখান থেকে আমার টিকে এই মানে তোমার টেম্পারেচার অফ কেলভিন, এই তোমার কেলভিন স্কেলের তাপমাত্রাটা আমি বের করবো। সেক্ষেত্রে আমার এটা লিখতে হবে না, সেক্ষেত্রে প্রথমে আমাকে লিখতে হবে 30/5, তারপরে লিখতে হবে টিকে মানে টেম্পারেচার অফ কেলভিন -273/5। এটাকে এখন যদি আমি সলিউশন করি, মানে এখান থেকে যদি টিকে এর মান বের করি, তার মানে টিকে হচ্ছে টেম্পারেচার অফ কেলভিন স্কেল। এই টিকে এর মানটা বের করলে আমি দেখতে পাবো যে তাহলে তোমার এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আমার কেলভিন স্কেলে কত হবে। এই যেভাবেই ঠিক এই যে আমরা এই তোমার ইকুয়েশনটা ব্যবহার করে আমরা যে কোনো স্কেল থেকে তোমার অপর একটা স্কেলে আমরা তাপমাত্রাটা পরিমাপ করে ফেলতে পারবো। তাই আমি বলতে পারি আমাদের এই যে তোমার বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে। এই মানে তোমাদের ইকুয়েশনটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আর আমরা যদি এই ইকুয়েশনটা মনে রাখি তাহলে আমরা যে কোনো একটা স্কেল থেকে কনভার্ট করতে পারবো তাপমাত্রাকে। কেলভিনে দেওয়া থাকলে সেলসিয়াসে নিয়ে যেতে পারবো, সেলসিয়াসে দেওয়া থাকলে কেলভিনে নিয়ে যেতে পারবো, বা বিভিন্ন স্কেলে দেওয়া থাকলে বিভিন্ন স্কেলের মধ্যে কনভার্ট করতে পারবো। সো আজ এ পর্যন্তই। মানে আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত আমরা সেকেন্ড ক্লাসটা দিয়ে দেবো, এবং সেকেন্ড ক্লাসটা দেওয়ার পর যে আমরা আশা করতে পারতেছি যে তোমাদের আর এই অধ্যায় সম্পর্কে কোনো ভয় থাকবে না। তোমরা ইনশাল্লাহ এই অধ্যায়টা সম্পর্কে অনেক বেসিক ধারণা লাভ করতে